সো আমরা রাইটিং টাস্ক 2 জানবো। রাইটিং টাস্ক 2 কি? রাইটিং টাস্ক 2 তে কোনো ক্লাসিফিকেশন দেওয়া নাই কোশ্চেনের। রাইটিং টাস্ক 2 তে প্রতিটা প্রশ্নে এই কথাটা দেওয়া থাকে। Give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experience. So final part of the question is very important. It tells you what you must include in your answer. You must include, আপনাকে অবশ্যই ইনক্লুড করতে হবে your own opinion about the statements। যখন এরকম প্রশ্ন থাকে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আপনাকে অবশ্যই নিজের মতামত দিতে হবে। মাস্ট বলছে, তার মানে কোনো অপশন কিন্তু নাই। যখন কোনো একটা বডি, কোন একটা ইনস্টিটিউশন আইএলস তার ডিরেকশনে বলে যে ইউ মাস্ট, তাহলে তো এর বাইরে কিছু করা যায় না। দ্য রিজনস ফর ইউর অপিনিয়ন, আপনার উত্তরের পক্ষে রিজনস, লুক এট দ্য ওয়ার্ড এস, ওকে রিজনস, তাহলে আমাকে রিজনস লিখতে হবে। ওকে, একটা দিলেও কিন্তু হচ্ছে না, তারা কিন্তু প্লুরাল লিখছে। আইএলস অনেক প্রিসাইজ। সো যদি এরকম প্রশ্ন হয় টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্টস, তাহলে এখানে অবশ্যই আপনার একটা অপিনিয়ন চাই। Okay? তারপরে আপনার অপিনিয়নের পক্ষে রিজনস দিতে হবে, রিজনস ফর ইওর অপিনিয়ন। এখন আবার একটা অংশ আছে, ইউ ক্যান ইনক্লুড, ইটস নট মাস্ট বাট ইউ ক্যান, আপনি চাইলে পারেন এক্সাম্পলস ফ্রম ইওর ওন পার্সোনাল এক্সপিরিয়েন্স বাট দিস মাস্ট বি রেলেভেন্ট টু দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনের সাথে প্রাসঙ্গিক হইতে হবে এমন কিছু এক্সাম্পলস আপনি দিতে পারেন। তাহলে ভালো মার্কস পাইতে হলে আমাকে যা যা করতে হবে তা দেখলাম যে যখন প্রশ্নটা এরকম টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্টস, গিভ রিজনস ফর ইওর আনসার, এ কথাটার মানে হলো অবশ্যই অপিনিয়ন দিতে হবে অ্যাবাউট দ্য স্টেটমেন্টস। এখানে স্টেটমেন্টস দুইটা আছে, আবার দিতে হবে রিজনস ফর ইওর অপিনিয়ন। রিজন বলেনি, রিজনস অ্যাটলিস্ট টু, ওকে মিনিমাম দুইটা। আর এক্সাম্পল কথাটা ইনক্লুড করতে হবে, এটা কিন্তু মাস্ট বলি নাই। You can include examples from your own personal experience, but this must be relevant to question. Example দিতে পারেন, দিলে পরে আবার একটা শর্ত আছে, কোশ্চেনের সাথে প্রাসঙ্গিক হতে হবে। আরেকটা ব্যাপার আমরা দেখলাম সেটা হচ্ছে গিয়ে মার্কিং ক্রাইটেরিয়াটা। মার্কিং ক্রাইটেরিয়াটা সম্বন্ধে আমার অবশ্যই একটা ভালো ধারণা থাকতে হবে। ওয়েবসাইটে গিয়ে আপনি আইএলটিএস এর ওয়েবসাইটে গিয়ে এটা একটা ডাউনলোড করবেন শিট, ওইখানে দেওয়া আছে যে আপনার 9 পাইতে হলে কি করতে হয়, 7 পাইতে হলে কি করতে হবে, টাস্ক রেসপন্সে, কোহেরেন্স, কোহেশনে, লেক্সিক্যাল রিসোর্সে, তারপরে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে কোনটায় কি কি করতে হবে তা খুব সুন্দরভাবে তারা করে দিচ্ছে। তো টাস্ক রেসপন্স কি, এই যে 4টা পয়েন্টস, এর বাইরে নাই, এর বাইরে আমরা আর টেনশন করব না। কেমব্রিজ ইউনিভার্সিটি অন্য সকল টিচারের থেকে ভালো জানে, আমি মাহফুজ আমার থেকে ভালো জানে। Did your answer address all of the points in the question? প্রশ্নে সবগুলা পয়েন্টস কে আপনি ঠিক করে উত্তর করছেন? Did you provide a balanced argument and support your ideas with evidence and examples? Evidence দিয়েছেন, examples দিয়েছেন, তাহলে টাস্ক রেসপন্স হয়ে গেল। Were all of your ideas relevant to the question? আইডিয়া গুলো কি প্রশ্নের সাথে প্রাসঙ্গিক? Did you write 250 words? এইভাবে যদি আপনি লিখতে পারেন তাহলে টাস্ক রেসপন্সে 9, পরে আবার 0.25 দিয়ে গুণ হবে, কারণ প্রতিটাতে 25 25 25 25 চারটা। কোহিয়ারেন্স কোহেশন ঠিক থাকতে হয়। কোহিয়ারেন্স কোহেশনটা কি হবে, ইজ ইউর রাইটিং ইজি টু আন্ডারস্ট্যান্ড, আপনি যা লিখেন তা কি মানুষ সহজে বুঝতে পারে, নাকি তাকে দুইবার পড়তে হয় বিষয়টা পড়ার জন্য? দেন আর ইউর আইডিয়াস ওয়েল অর্গানাইজড এন্ড ক্লিয়ারলি লিঙ্কড, আপনার আইডিয়াগুলো কি খুব সুন্দরভাবে সাজানো এবং লিঙ্ক করা কিনা? লেক্সিক্যাল রিসোর্সেস মানে হলো রিসোর্স লিখা, এটা মানে হলো ভোকাবুলারি। ডিড ইউ ইউজ আ ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি অ্যাকিউরেটলি অ্যান্ড ইফেক্টিভলি? তো আপনি ডিকশনারি থেকে মুখস্থ করে ভোকাবুলারিটা ইউজ করলাম, যদি ওটা কনোটেশন ঠিক না থাকে, ওটা ওই লাইনের সাথে যায় না, তাইলে তো আমার ভোকাবুলারি যেটা ইউজ করলাম ওটাতে আমি মার্কস পাচ্ছি না, আর মার্কস কমতে পারে, সম্ভাবনা থাকে। আবার ইফেক্টিভ ইউজ কথা বলছে, যেটা কমিউনিকেশন সুন্দরভাবে করে কিনা। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি, ডিড ইউ ইউজ আ ওয়াইড রেঞ্জ অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচারস? সে কিন্তু বলে নাই প্রতিটা লাইনে যে আপনি অনেক
লাইক অনেকে একটা ধারণা থাকে যে আমি প্রতিটা বাক্যই কমপ্লেক্স লিখবো। ইটস নট দ্যাট আমি প্রতিটা বাক্য রিলেটিভ প্রোনাউন দিয়ে হু হুইচ দিয়ে 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 বড় বড় করে শেষ করে দেবো, প্রতিটা বাক্য আমি ইফ দিয়ে করব। ইটস অ্যাবাউট ওয়াইড রেঞ্জ অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচারস, সেটা আপনি অ্যাকুরেটলি পারেন কিনা আর ইফেক্টিভলি পারেন কিনা। দিস আর ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর রাইটিং টাস্ক 2 এর উপরে ডাবল মার্কস থাকে, সো এটা অনেক ইম্পর্টেন্ট। দেন আমরা আজকে যে রাইটিংটা আনসার রাইট আপটা শেষ সমাধান করব সেটা হচ্ছে একটা ভালো মানের এসে বলে আমি বিশ্বাস করি। এটা ব্যান্ড 9 এসে, দ্যাটস হোয়াট আই বিলিভ। এবং এটা একটা ফরেন রাইটারের করে দেওয়া। তারপরে কোনো স্ট্রাকচার কি ফর্ম করা যায়, কোনো স্টাইল কি ফর্ম করা যায় রাইটিং টাস্কের জন্য? হ্যাঁ, বিভিন্ন টিচার বিভিন্নভাবে এটার স্ট্রাকচারিংটা করেন। যেমন এটা করছেন লিস। তিনি বলতেছেন যে রাইটিং টাস্ক 2 তে 5 রকম কোয়েশ্চেন থাকে। বলতেছেন যে অপিনিয়ন এসে, ডিসকাশন এসে থাকে, অ্যাডভান্টেজেস এসে থাকে, তারপরে খোঁজেস এন্ড সলিউশনস এসে থাকে, তারপরে থাকে ডাইরেক্ট কোয়েশ্চেন এসে। এই ব্যাপারগুলো থাকে। তিনি করতেছেন এটা। আপনি ছবি তোলার একটা সুযোগ পাবেন। যেটা অপিনিয়ন এসেতে এরকম প্রশ্ন হতে পারে। এটা একজন টিচার করছেন। কেমব্রিজ ইউনিভার্সিটির বইয়ের ডিরেকশনে, যেটা অথরিটি, যারা অথরিটি তারা এভাবে ক্লাসিফাই করেন নাই, বাট একজন টিচার করছেন। অপিনিয়ন এসে, ডিসকাশন এসে, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ এসে বলছেন, আবার এগুলো এভাবে থাকতে পারে 3 ভাবে। তারপরে কোজেস এন্ড সলিউশনস এসে, কোজেস সলিউশনস এসে, কোজেস, হোয়াট আর দ্য কোজেস ফর দিস, হাউ ক্যান ইট বি সলভ, কখনো কখনো শুধু আবার সলিউশনস চাইতে পারে, কখনো কখনো কোজেস এন্ড ইফেক্টস চাইতে পারে সলিউশনস না চেয়ে। হুম, বলে দিয়েছেন ম্যাডাম যে ইউ মাইট অলসো গেট আ কোয়েশ্চেন উইথ অনলি দ্য সলিউশনস আস্ক। তারপর ডাইরেক্ট কোয়েশ্চেন এসে, ডাইরেক্ট কোয়েশ্চেন এসে কে অনেক টিচার বলে 2টা পার্টস এসে, মানে 2 পার্টস এসে। তো বলা থাকে এখানে 2টা কোয়েশ্চেন থাকতে পারে, 3টা কোয়েশ্চেনও থাকতে পারে। ইজ দিস আ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট? ইউ মাইট গেট 1 কোয়েশ্চেন, 2 কোয়েশ্চেনস অর ইভেন 3 কোয়েশ্চেনস। যেমন একটা প্রশ্ন থাকতে পারে, হোয়াট ইজ হ্যাপিনেস? হোয়াই ইজ ইট ডিফারেন্ট ফর ডিফারেন্ট পিপল? তাই না? এভাবে থাকতে পারে প্রশ্নগুলো। আবার এটা লিজ করছেন, লিজ ম্যাডাম করছেন। ঠিক একইভাবে আবার অন্য একজন টিচার আছেন, যাকে আমি খুব পছন্দ করি, যার সাথে কেমব্রিজের কনফ্লিক্ট এখনো আমি পাই না। Okay? তিনি তার লেখার ব্যাপারে এতটাই প্রিসাইজ। সাইমন। সাইমন তিনি বলতেছেন যে আপনার So this is lesson 1 for IELTS writing task. যেহেতু কপিরাইট ইস্যু আছে, তাহলে আমরা এখানে দেখব কি কি ধরনের প্রশ্ন থাকে, তিনি আমাদেরকে বলে দেবেন। এখানে বলতেছেন যে তিনি 4 রকমের প্রশ্ন থাকে, লিজ কিন্তু 5 রকম কোশ্চেন। কেমব্রিজ ইউনিভার্সিটি কিন্তু করে নাই, সো এক একজন টিচার এক এক ভাবে ক্লাসিফাই করেন। দেন বটম লাইন কি, মূল অংশ কি? মূল অংশ হচ্ছে প্রশ্ন থাকবে, আমাকে এই প্রশ্ন বুঝে আনসার করতে হবে। সাইমনের এই ভিডিওটা আমরা কতদিন দেখছি, কয় রকমের কোশ্চেন থাকে। Okay? তার কোন একটা ভিডিওতে এভাবে উনি সুন্দর করে দিয়ে দিচ্ছেন যে প্রশ্ন হচ্ছে আপনার লাইক 4 রকমের টাইপের কোশ্চেন থাকে। সো আবার আমরা যদি অন্য একজন টিচারের কাছে যাই, যেমন জে এর কাছে যাই, তার কাছ থেকে আমরা 8-9 রকমের কোশ্চেন পাবো। এট দি এন্ড অফ দ্য ডে ইটস কেমব্রিজ দ্যাট ম্যাটার্স। ওকে, কেমব্রিজ যা বলে আমরা তাতে স্টিক টু করব। সো কিছু কথা আমি এর আগের দিন বলে দিয়েছিলাম যে রাইটিং হচ্ছে পার্সোনাল, এটা আপনার নিজস্ব। আপনাকে মার্কিং করা হবে টাস্ক, রেসপন্স, কোহেরেন্স, কোহেশন, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। আপনাকে অবশ্যই একটা ক্লিয়ার পজিশন রাখতে হবে, আর পুরো এসে জুড়ে ওই ক্লিয়ার পজিশনটা এক্সপ্লেইন করতে হবে। হুম? আমি জেনারেলাইজ থিংস লিখবো না, সবকিছুই হবে আমার টপিক স্পেসিফিক। আমি আমার আনসারে কোশ্চেনের প্রতিটা পার্টকে টাচ করব। হুম? প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা সেন্ট্রাল আইডিয়া থাকবে, আর ওই প্যারাগ্রাফের বাকি সেন্টেন্স গুলো ওই সেন্ট্রাল আইডিয়াকে এক্সপ্লেন করবে। যদি আমি মনে করেন ইভেন ইফ যদি আমি একটা সাইডের সাথে এগ্রি করি, এর মানে এটা না যে আমি অন্য সাইড লিখতে পারবো না। রাইটিং হচ্ছে সম্পূর্ণই ব্যক্তিগত, আপনার ক্লিয়ার পজিশনটা রেখে আপনি যা ইচ্ছা তা লিখতে পারবেন। যে কোনো রাইটিং এ 3টা পার্টস থাকে, ইন্ট্রোডাকশন, বডি আর কনক্লুশন।
বডি প্যারাগ্রাফস গুলোকে আপনি 2টা 3টা 4টা আপনার ব্যক্তিগত স্বাধীনতা, আপনি কি করবেন। কিন্তু ইন্ট্রোডাকশন থাকবে আর কনক্লুশন থাকবে। এই স্কেচটা অনেক টিচার সাজেস্ট করেন এবং এটা পৃথিবীর কোটি কোটি মানুষকে ভালোভাবে সার্ভ করছে। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, যেখানে প্রশ্নটা প্যারাফ্রেজ করতে হয় আর পরে একটা আনসার দিতে হয়, জেনারেল একটা আনসার দিতে হয়। বডি প্যারাগ্রাফ 1, তাই না? আমাদের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আমরা দেখি। ইউনিভার্সিটিজ শুড অ্যাকসেপ্ট ইকুয়াল নাম্বারস অফ মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্টস ইন এভরি সাবজেক্ট। বাক্যের সাবজেক্টের নিচে আমরা দাগ দিয়ে ফেলবো, বাক্যের সাবজেক্ট হচ্ছে ইউনিভার্সিটিজ। ভালো। ইউনিভার্সিটিজ শুড অ্যাকসেপ্ট ইকুয়াল নাম্বারস অফ মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্টস ইন এভরি সাবজেক্ট। বাক্যের সাবজেক্ট হলো ইউনিভার্সিটিজ, পুরো বাক্যের ভাব হলো অ্যাকসেপ্ট। শুড, এটা একটা সাজেশন। ইকুয়াল নাম্বারস অফ মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্টস ইন এভরি সাবজেক্ট। বিশ্ববিদ্যালয়ের উচিত সমান সংখ্যক ছেলে এবং মেয়ে প্রতিটা সাবজেক্টে নেওয়া। এভরি সাবজেক্ট বলার কারণে আমার কোশ্চেনটা খুব স্পেসিফিক হয়ে গেল। যদি বলতো যে ইউনিভার্সিটি শুড অ্যাকসেপ্ট ইকুয়াল নাম্বারস অফ মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্টস, তাহলে একরকম উত্তর হইতো। যেহেতু এভরি সাবজেক্ট বলে দিচ্ছে, তাহলে এখানে উত্তরটা আরেক রকম। ইউনিভার্সিটিজ সাবজেক্ট, পুরো বাক্যের ভার্ব হলো শুড অ্যাকসেপ্ট ইকুয়াল নাম্বারস অফ মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্টস, জেন্ডার বুঝাতে মেল আর ফিমেল স্টুডেন্টস। আবার আরেকটা শব্দ আছে এখানে, এটা কিন্তু কলেজ না, ইটস ইউনিভার্সিটিস, তার মানে হচ্ছে টারশারি লেভেলের এডুকেশন। আমরা মনে রাখবো যে এটা কিন্তু স্কুল নিয়ে না। তো কোশ্চেনের পার্ট হচ্ছে ইকুয়াল, আমি আমার এসেতে ইকুয়াল কথাটা আনবো, এভরি সাবজেক্ট সেটা আনবো, অ্যাকসেপ্টের ব্যাপারটা বলা আছে, আমি এটা নিয়ে টাচ করব, মেল আর ফিমেল স্টুডেন্টস এটা নিয়েও টাচ করব, ইকুয়াল নাম্বার সেটা নিয়েও আমি কিছু না কিছু লিখবো। এখন আমাকে একটা প্রশ্ন দিয়েছেন, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আমি যখন প্রথম ক্লাসে আমি বুঝাই তখন বলি যে টু হোয়াট এক্সটেন্ট এর মানে হচ্ছে সামথিং এলস। টু হোয়াট এক্সটেন্ট, টু হোয়াট এক্সটেন্ট মানে হলো হাউ মাচ, হাউ মাচ, হাউ মাচ ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, তুমি কতটুকু এগ্রি করো বা ডিসএগ্রি করো, হাউ মাচ ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। ব্যাস, এবার তুমি কতটুকু এগ্রি করো বা ডিসএগ্রি করো উপরের লাইনটার সাথে, যে ইউনিভার্সিটির প্রতিটা সাবজেক্টে সমান সংখ্যক ছেলে এবং মেয়ে নেওয়া উচিত। ওকে, প্রতিটা সাবজেক্টে, এটাই একটা কোশ্চেন। এই পুরো প্রশ্নের উত্তর, এটা ক্লিয়ার একটা আনসার থাকা চাই আপনার। আপনি কতটুকু এগ্রি করেন, কতটুকু ডিসএগ্রি করেন। আপনি বলতে পারেন আমি এগ্রি করি, আপনি বলতে পারেন আমি টোটালি এগ্রি করি, আপনি বলতে পারেন আমি পার্শালি এগ্রি করি, আপনি বলতে পারেন আমি ডিসএগ্রি করি, আপনি বলতে পারেন কমপ্লিটলি ডিসএগ্রি করি, আপনি বলতে পারেন যা ইচ্ছা তা, আপনার পার্সোনাল ব্যাপার। ক্লিয়ার একটা পজিশন। হোয়াট ডু ইউ থিঙ্ক? এগ্রি করা যায় না ডিসএগ্রি করা যায়? ব্যাস ডিসএগ্রি। ইউনিভার্সিটির প্রতিটা বিষয়ে সমান সংখ্যক ছেলে এবং মেয়ে আনা উচিত, যেটা সব থেকে সহজ ওই অ্যান্সারটা আমরা করব, ডিসএগ্রি করি। সমান সংখ্যক ছেলে মেয়ে প্রতিটা সাবজেক্ট ইজ আ হ্যাসল ইউনিভার্সিটির জন্য, আই ডিসএগ্রি। তারপরে আমাকে কি করতে হবে, ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি আমাকে খুব সুন্দর করে ইনস্ট্রাকশন দিয়ে দিল যে দেন হোয়াট ডু আই হ্যাভ টু ডু, এরপর আমাকে কি করতে হবে। এরপর আমাকে যে কাজটা করতে হবে, আমার অপিনিয়ন তো দিতেই হবে, আমি দেবো। দেন রিজনস ফর ইওর অপিনিয়ন, রিজনস ফর ইওর অপিনিয়ন, এরপর আমাকে আমার রিজন দিতে হবে। দুইটা রিজনস যেহেতু আছে, তাই দুটা রিজন দেবো আমরা। ওকে, ব্যাস, আমি আমার একটা অপিনিয়ন, ক্লিয়ার একটা অপিনিয়ন আমি দাঁড় করাইলাম যে আমি ডিসএগ্রি করি। ব্যাস, এবার আমি আমার একটা কি করব, লাইক কেন ডিসএগ্রি করি এর দুইটা রিজন দেব। একটা হচ্ছে ইউনিভার্সিটি প্রত্যেকটা সাবজেক্টে সমান সংখ্যক ছেলে এবং মেয়ে আনা, এটা অবাস্তব একটা ধারণা।
তাহলে একটা রিজন। আরেকটা বলবো যেটা আনফেয়ার, এতে ডিসক্রিমিনেশন তৈরি হবে। ওকে, বাধ্যতামূলক ভাবে ছেলেদেরকে এমন সব কোর্সে ঢুকাইতে হবে, মেয়েদেরকে এমন সব কোর্সে ঢুকাইতে হবে যারা হয়তো ওই সাবজেক্ট পড়তে চায় না। হুম, কারণ কোটা 50-50 তো রেশিও পূরণ করতে হবে। ভালো, দুইটা রিজন। একটা বললাম আনরিয়ালিস্টিক, এটা অবাস্তব একটা ধারণা। আর দুই নম্বর হচ্ছে আনফেয়ার। এবার আমরা লেখা শুরু করব। লেখার জন্য আমি একটা স্কেচ ফলো করতে পারি, দ্যাটস ইন্ট্রোডাকশন। আমি প্রশ্নটাকে দেখে দেখে প্যারাফ্রেজ করব, দ্যাটস দ্য বেস্ট ইন্ট্রোডাকশন। কেমব্রিজ ইউনিভার্সিটিও তাই বলে। এরপর আমরা একটা উত্তর দেবো, চল আমরা প্যারাফ্রেজ করি। Okay? দেখি এটাকে কপি করা যায় কিনা, ইফ উই আর লাকি। ওকে, ইট সিমস উই আর নট। ওকে, এটাকে আমি নিচে নিয়ে আসি, তাহলে আমার ধরাইতে সুবিধা হবে। দ্যাটস ভেরি গুড। ভালো, এটা হচ্ছে এসে স্টেটমেন্ট। আমরা এটাকে প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজ করাটা সম্পূর্ণই আপনার এই কথাগুলো মিল রেখে প্যারাফ্রেজ করতে হবে। ইন মাই অপিনিয়ন, সরাসরি ইন মাই অপিনিয়ন দিয়ে শুরু করছেন টিচার। ম্যান অ্যান্ড উইমেন, মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্টস এর পরিবর্তে ম্যান অ্যান্ড উইমেন দিলেন। শুড হ্যাভ দ্য সেম এডুকেশনাল অপরচুনিটিস, সবারই সমান শিক্ষার সুযোগ থাকা উচিত। ভালো, একটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট দিয়েছেন। হাউএভার, সরাসরি অপিনিয়ন দিয়ে দিয়েছেন। আই ডু নট এগ্রি, আমি এগ্রি করি না উইথ দি আইডিয়া অফ অ্যাকসেপ্টিং ইকুয়াল প্রপোর্শনস অফ ইচ জেন্ডার ইন এভরি ইউনিভার্সিটি সাবজেক্ট। এখানে দেওয়া আছে এভরি সাবজেক্ট, ইউনিভার্সিটির সাথে লিঙ্ক করানোর জন্য ইউনিভার্সিটি শব্দটা একবার ইউজ করছেন। দ্য বিউটি ইন রাইটিং। ওকে, ম্যান অ্যান্ড উম্যান বাক্যের সাবজেক্ট। এ বাক্যে একটা ভার্ব আছে, বাক্যের ভার্ব হলো শুড হ্যাভ। মিনিং বের করার জন্য সাবজেক্টের ভাব পাশাপাশি রেখে পড়লেই আমার হয়ে যাচ্ছে, নারী এবং পুরুষের। ইন মাই অপিনিয়নের পরে পরে কেন কমা দেবো, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ বলে, এরপর একটা কমা। প্রিপোজিশন ইন দিয়ে শুরু হয়েছে, কথাটা শেষ, কমা। ম্যান অ্যান্ড উম্যান, এটা হলো বাক্যের সাবজেক্ট। পুরো বাক্যের ভার্ব হলো শুড হ্যাভ। নারী এবং পুরুষের সমান সুযোগ থাকা উচিত, ইংলিশ হলো ম্যান অ্যান্ড উইমেন শুড হ্যাভ দ্য সেম এডুকেশনাল অপরচুনিটিস। একই শিক্ষাগত সুযোগ থাকা উচিত। তোমার থাকা উচিত ইউ শুড হ্যাভ, আমার থাকা উচিত আই শুড হ্যাভ। নারী আর পুরুষের সবার থাকা উচিত, ইংলিশ কি ম্যান এন্ড উইমেন অল লিখতে পারেন চাইলে আপনি, লিখে নাই, আমিও করব না। ম্যান এন্ড উইমেন শুড হ্যাভ দ্য সেম এডুকেশনাল অপরচুনিটিস। এটা তো শিক্ষা নিয়ে করা, সো স্পেসিফিক হইতে হবে। যদি আমি এখানে এডুকেশনালটা না লিখতাম, তাহলে আমার একটা জেনারেলাইজড স্টেটমেন্ট হয়ে যেত। দেখেন, ম্যান এন্ড উইমেন শুড হ্যাভ ইকুয়াল অপরচুনিটিস, এটা কি ধরনের স্টেটমেন্ট বলেন? জেনারেলাইজড। এটা দিয়ে কিছুই বোঝায় না, টপিকের সাথে পুরা আই মিন যায় না। যদি আমি এডুকেশনাল ওয়ার্ডটা লিখে দেই, তাহলে আর এই প্রবলেমটা থাকে না। ম্যান অ্যান্ড উইমেন শুড হ্যাভ, তাহলে জেনারেলাইজড লিখা আর স্পেসিফিক লিখা আমরা বুঝতে পারলাম। এডুকেশন ওয়ার্ডটা না দিলে লাইনটা কি হয়ে যায়? জেনারেলাইজড হয়ে যায়। ম্যান অ্যান্ড উইমেন শুড হ্যাভ ইকুয়াল অপরচুনিটি, চিন্তা করেন এটা সব টপিকের সাথে যায়, সব কিছুর সাথে যায়। এটা দিয়ে কোনো স্পেসিফিক কিছু বোঝায় না। ভালো, okay, ভালো। ম্যান অ্যান্ড উইমেন শুড হ্যাভ বাক্যের ভার্ব দ্য সেম এডুকেশনাল অপরচুনিটিস। হাউএভার আই ডু নট এগ্রি, কিন্তু আমি এগ্রি করি না উইথ দি আইডিয়া। আই সাবজেক্ট, ডু নট এগ্রি, আমি এগ্রি করি না আইডিয়ার সাথে। আই ডু নট এগ্রি উইথ দি আইডিয়া অফ accepting equal proportions of each gender in every university subject। আমি এগ্রি করি না with the idea of accepting equal proportions of each gender। একবার ম্যান এন্ড উমেন ইউজ করছেন, পরবর্তীবার আবার মেল ফিমেল বাদ দিয়ে সরাসরি একটা ওয়ার্ড দিয়ে ইউজ করা যায়, সেটার নাম কি? ইচ জেন্ডার। রেপিটেশন দূর করার কত সুন্দর উপায়। আই ডু নট এগ্রি, আমি এগ্রি করি না উইথ দি আইডিয়া অফ অ্যাকসেপ্টিং, আমি অ্যাকসেপ্ট করাটার সাথে এগ্রি করি না। অ্যাকসেপ্ট কে অবজেক্ট আছে, অ্যাকসেপ্টের অবজেক্ট কি বলেন? ইকুয়াল প্রপোর্শনস, মানে হলো ইকুয়াল নাম্বারস, ইকুয়াল প্রপোর্শনস। ছেলেদের একটা প্রপোর্শন, মেয়েদের একটা প্রপোর্শন, এই জন্য দুটা মিলে কি হয়ে গেল? প্রপোর্শনস। ইকুয়াল প্রপোর্শনস অফ ইচ জেন্ডার, প্রতি জেন্ডার সমানভাবে নেওয়াটাকে আমি এই আইডিয়াকে অ্যাকসেপ্ট করি না। কোথায়? ইন এভরি ইউনিভার্সিটি সাবজেক্ট, স্পেসিফিক। যদি আপনি এখানে লিখতাম
ইন ইউনিভার্সিটি, এটা যদি আমি বাদ দিয়ে দিতাম, আমি না লিখতাম, দেন আমার পুরো অফ টপিক হয়ে যায়, তখন আর টপিক থাকে না। ইচ জেন্ডার ইন ইউনিভার্সিটি, সে তো ইউনিভার্সিটি নিয়ে না, টপিকটা তো ইউনিভার্সিটির প্রতিটা সাবজেক্ট নিয়ে। দি ইম্পর্টেন্স অফ বিং ভেরি স্পেসিফিক, আমাদের কি হইতে হবে? স্পেসিফিক লেখার মাঝে। তাহলে আমাদের এখানে উপরের যে কাজটা, একটা ইন্ট্রোডাকশনের যা করা উচিত তা করা হয়ে গেছে, টপিকটা ইন্ট্রোডিউস করা হয়ে গেল। ইটস অ্যাবাউট সেম নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্টস ইন এভরি ইউনিভার্সিটি সাবজেক্ট, হ্যাঁ আমি তা করছি। অ্যান্ড দেন আমাকে একটা প্রশ্ন করছে, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। আমার একটা ক্লিয়ার অপিনিয়ন আছে, ক্লিয়ার পজিশন আছে, অ্যান্ড দ্য ক্লিয়ার পজিশন ইজ আমি এটার সাথে এগ্রি করি না, যে সবার সমান থাকতে হবে, এটার সাথে আমি এগ্রি করি না। তার মানে আমার প্যারাফ্রেজিংও হয়ে গেল, টপিকটাকে ইন্ট্রোডিউস করা হয়ে গেল, এবং একই সাথে আনসারও দেওয়া হয়ে গেল। ইন্ট্রোডাকশনের যে জব, ইন্ট্রোডাকশন সেটা করে ফেলছে। এখন আমার এই যে একটা ক্লিয়ার অপিনিয়ন যে আমি এগ্রি করি না, এসেতে বাকি দুটা বডি প্যারাগ্রাফ, তিনটা বডি প্যারাগ্রাফ আপনার ইচ্ছা, সেখানে আমি কি করব, প্রতিটা বডি প্যারাগ্রাফে একটা রিজন দেব, একটা সেন্ট্রাল আইডিয়া দিয়ে পরবর্তী লাইনগুলো যেটা ব্যাখ্যা করব, দ্য রিজনস ফর ইউর অপিনিয়ন। ভালো, দেখেন আমরা দুইটা রিজন বের করছি, একটা হচ্ছে আনরিয়ালিস্টিক। তাহলে আমি এখন বলবো যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা সাবজেক্টে নারী এবং পুরুষ আনাটা একটা অবাস্তব ধারণা, ওটা লিখবো, লিখে ব্যাখ্যা করব কিভাবে অবাস্তব। ক্লিয়ার পজিশন, ক্লিয়ার পজিশনটাকে ডেভেলপ করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে, ওয়েল ডেভেলপড অ্যান্ড ওয়েল এক্সপ্লেইনড, তাহলে আমি খুব ভালো মার্কস পাবো। Having the same number of men and women on all degree courses is simply unrealistic. ব্যাস, পুরো বাক্যের সাবজেক্ট হচ্ছে হ্যাভিং, থাকা, রাখা, keeping the same number of men and women, variation in word and words I should say, having মানে রাখা, থাকা, same number of, এখানে keeping, okay? Keeping the same number of men and women in all degree courses, বিশ্ববিদ্যালয়ের কোর্সেস গুলোতে, এর আগের বার ইচ জেন আপনার দেওয়া আছে ইচ সাবজেক্ট, এভরি সাবজেক্ট প্লুরাল করে কোর্সেস করে দেওয়া হলো, রেপিটেশনটা দূর হইলো। রেপিটেশন দূর করার একটা উপায়, ওকে, যেখানে কোর্স করা হয়েছে অল ডিগ্রি কোর্সেস, সকল ডিগ্রি কোর্সে। হ্যাভিং তো সাবজেক্ট, হ্যাভিং এর একটা ভার্ব আছে, ভার্ব হলো ইজ, সিম্পলি আনরিয়ালিস্টিক। আপনিও যখন বাক্য লেখার চেষ্টা করবেন, হ্যাভিং দিয়ে বলবেন হ্যাভিং থাকা, the same number of men and women in all degree courses। পরে খেয়াল করব যে এই কোর্সেস এর পরে আমি আর বসায় যেতে না দিই, কারণ আমার সাবজেক্ট তো কোর্সেস না, সাবজেক্ট হচ্ছে হ্যাভিং। পুরো বাক্যের ভার্ব কোনটা? বলেন ইজ। হ্যাভিং ইজ সিম্পলি আনরিয়ালিস্টিক, থাকাটা সম্পূর্ণ অবাস্তব। হ্যাভিং ইজ সিম্পলি আনরিয়ালিস্টিক, সম্পূর্ণ অবাস্তব, সিম্পলি, কমপ্লিটলি অবাস্তব। হ্যাভিং এর অবজেক্ট আছে, হ্যাভিং এর অবজেক্ট কি? সেম নাম্বার অফ ম্যান অ্যান্ড উইমেন, এতটুকু দিলে, ওকে, अगेन যদি আমি এতটুকু না দিই, দেখেন এই বাক্যটা জেনারেলাইজড হয়ে যায়, স্পেসিফিক থাকে না। হ্যাভিং দ্য সেম নাম্বার অফ ম্যান অ্যান্ড উইমেন ইজ সিম্পলি আনরিয়ালিস্টিক, দিস ইজ অ্যান আনরিয়ালিস্টিক সেন্টেন্স টু, ওকে। সমান সংখ্যক নারী পুরুষ থাকা আনরিয়ালিস্টিক। আমি যদি এটা লিখি, শুধু এতটুকু লিখলে, যদি এতটুকু ওয়ার্ড আমি না দিই, স্পেসিফিক করে না দিই টপিকের সাথে, দেন আমার এসেটা তার ওয়েটটা নষ্ট হয়ে যায়, লাইনটা পুরোটাই তখন আই মিন টপিক আনরিলেটেড হয়ে যায়, অফ টপিক হয়ে যায়, খুবই জেনারেলাইজড হয়ে যায়, খুবই জেনারেলাইজড, ওকে। কারণ এটা তো আমার টপিকটা তো প্রতিটা সাবজেক্ট এবং ইউনিভার্সিটি, হ্যাঁ, ইজ সিম্পলি আনরিয়ালিস্টিক। কিভাবে আনরিয়ালিস্টিক, এখন পরবর্তী লাইনগুলোতে তাই ব্যাখ্যা করবো আমরা, যেটা আনরিয়ালিস্টিক, দিস ইজ কমপ্লিটলি আনরিয়ালিস্টিক। সমান সংখ্যক ছেলে এবং মেয়ে প্রতিটা কোর্সের মধ্যে ঢুকানো, হ্যাভিং ইজ সিম্পলি আনরিয়ালিস্টিক। পরের লাইনে দেখি, student numbers on any course depend on the applications that the institution receives. If a university decided to fill courses with equal numbers of males and females, it would need enough applicants of each gender. In reality, many courses are more popular with one gender than the other.
and it would not be practical. এই যে অবাস্তব যে, আবার দেখেন অন্যটা ওয়ার্ড দিয়ে ইউজ করলাম, not be practical, right? Okay, to aim for equal proportions. For example, nursing courses tend to attract more female applicants, and it would be difficult to fill these courses if 50% of the places needed to go to males. Okay, এই জন্য এটা আনরিয়ালিস্টিক। হ্যাঁ, ব্যাস সুন্দর। এবার দেখি আমরা, স্টুডেন্ট নাম্বারস ডিপেন্ড অন দি অ্যাপ্লিকেশনস। স্টুডেন্টদের নাম্বার ডিপেন্ড করে অ্যাপ্লিকেশনস এর উপরে, কতজন পড়তে চায় তার উপরে। তখন আমার সাবজেক্ট আর ভার পাশাপাশি রেখে পড়তে হবে। আর আমার লেখার সময়ও কি করতে হবে, সাবজেক্ট এর জন্য সাবজেক্টের পরে আমি যাই লিখি না কেন, ভার্বটা সাবজেক্ট অনুযায়ী হতে হবে। স্টুডেন্ট নাম্বারস, স্টুডেন্টদের নাম্বার কোথায় স্পেসিফিক করার জন্য আমি বলে দিলাম অন অ্যানি কোর্স, যে কোনো কোর্সে স্টুডেন্টদের নাম্বারস ডিপেন্ড অন, স্টুডেন্ট নাম্বারস ডিপেন্ড অন, সাবজেক্ট ভার পাশাপাশি রেখেন, সাবজেক্টের নিচে দাগ দিয়ে ভার্বের নিচে দাগ দিয়ে দেন মিনিং বের হয়ে যাবে। স্টুডেন্টদের নাম্বার ডিপেন্ড, নাম্বারস ডিপেন্ড অন, নাম্বারস ডিপেন্ড অন। অ্যাগেন মানুষ যে ভুলটা করে সেটা হলো স্টুডেন্ট নাম্বারস লিখে, লেখার পরে অন অ্যানি কোর্স লিখে, অ্যানি কোর্স তো সিঙ্গুলার, পরে সে কি লিখে দেয় বলেন তো, ডিপেন্ড না লিখে কোনটা লিখে বলুন তো তারা? কোর্স লেখার পরে সে কি লিখে এখানে সে? Depends on. ডিফেন্স Depends. লিখে, S লাগায়। ডিফেন্স এস অন। দিয়ে, এস দিয়ে দেয়। তো আমরা সেই ভুলটা করব না, কারণ আমাদের S সাবজেক্ট দিয়ে দেয়। কোর্স না, আমাদের সাবজেক্ট যে কোর্স না তার প্রমাণ কি? কারণ কোর্সের আগে কি আছে? অন, অন তো প্রিপোজিশন। প্রিপোজিশনের পরেরটা One আছে। প্রিপোজিশনের পরে তো On সাবজেক্ট হয় না, any. ব্যাস এটা তো অবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে স্টুডেন্ট নাম্বারস, প্লুরাল, এটা প্লুরালে আছে, এই জন্য ভার্বটা হচ্ছে ডিপেন্ড। হ্যাঁ, স্টুডেন্ট নাম্বারস ডিপেন্ড অন দি অ্যাপ্লিকেশন, স্টুডেন্টদের নাম্বার ডিপেন্ড করে অ্যাপ্লিকেশনস এর উপরে, আবেদনের উপরে। এই আবেদন নিয়ে একটা বাক্য দেওয়া আছে, অ্যাপ্লিকেশনস, দ্যাট যে আবেদন কে পায়, দ্যাট দি ইনস্টিটিউশন রিসিভস, ইউনিভার্সিটিকে ২-৩ বার না লিখে ইনস্টিটিউশন করা হলো, দি ইনস্টিটিউশন রিসিভস। ভালো, এবার আমি যে আনরিয়ালিস্টিক তা ব্যাখ্যা করতে যাচ্ছি, ডেভেলপ করছি আস্তে আস্তে কিভাবে এটা আনরিয়ালিস্টিক। বললাম যে একটা ইউনিভার্সিটিতে কোনো একটা কোর্সে কয়জন স্টুডেন্ট আসবে ডিপেন্ড করে ওই কোর্সে কয়জন স্টুডেন্ট অ্যাপ্লাই করছে তার উপরে। যদি একটা ইউনিভার্সিটি সমান সংখ্যক নারী আর পুরুষ দিয়ে ভরতে চায়, তাহলে তো সমান সংখ্যক আবেদন দরকার, অ্যাপ্লিকেশন দরকার, তাই না? ২টা জেন্ডার থেকে সমান সংখ্যক, নারীরা ৫০টা আবেদন করবে, ছেলেরা ৫০টা আবেদন করবে, রাইট? ওকে, ব্যাস। তাহলে এরকম সিচুয়েশন তৈরি হতে হবে। কিন্তু দেখা গেল যে আপনার অনেক কোর্স আছে যেখানে ছেলেরা বেশি অ্যাপ্লাই করে, অথবা ৯০ জন ছেলে অ্যাপ্লাই করছে আর ৫ জন মেয়ে অ্যাপ্লাই করছে। আর কিছু কিছু কোর্স আছে যেখানে দেখা গেল যে ৮০ জন মেয়ে অ্যাপ্লাই করছে, এখানে মাত্র ২০ জন ছেলে অ্যাপ্লাই করছে। তাহলে এখন এটা তো সম্ভব না, আনরিয়ালিস্টিক একটা ব্যাপার হয়ে দাঁড়াইলো। সো আমি ডেভেলপ করলাম, প্রথমে আমার যে সেন্ট্রাল থিম এটা আনরিয়ালিস্টিক, এখন পরবর্তী লাইনগুলোতে ডেভেলপ করে আনসার করতে হবে। এটা ইফ যুক্ত একটা বাক্য। ইফালা এই বাক্যটা দেখতে কোন টেন্সের মতো আমাকে সেটা বলেন। দেখতে কোন টেন্সের মতো আগে পড়েন, লাইনটা পড়ে বলেন কোন টেন্সের মতো দেখতে। ইফ দ্য ইউনিভার্সিটি ডিসাইডেড, পাস্ট টেন্সের মনে হচ্ছে আমার কাছে, আপনার কাছে কি মনে হয় দেখেন। ওকে, টু ফিল কোর্সেস উইথ ইকুয়াল নাম্বার অফ মেলস এন্ড ফিমেলস ইট উড Realistic. নিড। Past. আচ্ছা, এটা দেখতে কার মতো? Indefinite. Present. প্রেজেন্ট ইনডিফিনিটের মতো মনে হচ্ছে কি? Present ডিসাইডেড, indefinite. ডিসাইড Sim- ডিসাইডেড, তাহলে বলেন আপু কি মনে হয়? ডিসাইড তো প্রেজেন্ট, Past এর মতো। ডিসাইডেড কি বলেন একটু? পাস্ট মনে Past. হচ্ছে। পাস্ট, মনে হয় দেখে পাস্ট পাস্ট, তাই না? ওকে, শুধু পাস্ট Past সিম্পল না, participle. এটা পাস্ট সিম্পল। ডিসাইডেড পাস্ট পার্টিসিপল হইলেও তো মনে করেন আই ইটেন হয় নাকি আই হ্যাভ ইটেন হয় বলেন তো? I have eaten. হ্যাভ দিলে সে না পাস্ট পার্টিসিপল ইটেন ও হয়। আচ্ছা, এটা হবে তাহলে past tense. সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট, Simple past. যেহেতু এটা আপনার লেখা আছে আপনি Past just দিয়ে দেখেন simple সিম্পল past. পাস্ট, সিম্পল পাস্ট। ইফ যুক্ত সিম্পল পাস্ট বাক্যগুলো ইমাজিনারি ফিউচার বোঝায়। কি বোঝায় বলুন তো সবাই? ইমাজিনারি, Imaginary future. ইমাজিনারি ফিউচার, এখানে ইমাজিনারি ফিউচার বোঝাচ্ছে এটা দিয়ে। ভালো কথা। এটা কেন ইমাজিনারি ফিউচার? কারণ এটা তো এখনো ঘটে নাই, কোন ইউনিভার্সিটিতে এটা করে না, প্রতিটা কোর্সে প্রতিটা সাবজেক্টে সমান সংখ্যক ছেলে আর মেয়ে আনা এটা করে না। If a university decided to fill courses with equal numbers of males and females, যদি একটা ইউনিভার্সিটি decided to fill courses
যদি একটা ইউনিভার্সিটি সিদ্ধান্ত নেয়, এটা ইমাজিনারি ফিউচার, দেখতে পাস্টের মতো, মিনিং দেয় ফিউচার। ছোট করে লিখে নেন, আপনার লিখা আছে এটা, পাশে লিখে নেন। ইফ যুক্ত বাক্যটা পাস্ট ইনডিফিনিট থাকলে পরে উড হয়, আর এটা ইমাজিনারি ফিউচার দেয়। এটা ইমাজিনারি একটা ফিউচার। এই বাক্য রাইটিং টাস্ক 2 তে অনেক লাগবে। আপনি বিভিন্ন জিনিস আনতে গিয়ে আপনার অনেকবার এরকম বাক্য আনতে হবে। ব্যাস, ওকে। ইফ যুক্ত বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিটে হয়, পরের বাক্যটাতে উড কুড মাইট আসে, ভার্বের বেস ফর্ম আসে সাধারণত এগুলো দেখতে পাস্টের মতো, মিনিং দেয় ফিউচার, ইমাজিনারি ফিউচার, কাল্পনিক কথা। ইফ আ ইউনিভার্সিটি ডিসাইডেড টু ফিল কোর্সেস, যদি একটা ইউনিভার্সিটি কোর্স করা কোর্সগুলো ফিল করতে চায় কি দিয়ে? উইথ ইকুয়াল নাম্বারস অফ মেলস অ্যান্ড ফিমেলস। অ্যাগেন নাম্বারস কেন? ছেলেদের একটা নাম্বার, মেয়েদের একটা নাম্বার, এই জন্য প্লুরালে নাম্বারস। ওকে, ওকে। ধরেন ইফালা বাক্যগুলো যদি আমরা কাগজের বই বন্ধ করে দেই, তাহলে পরিবেশের অনেক উপকার হবে। যদি আমরা কাগজের বই বন্ধ করতে পারি, তাহলে পরিবেশের অনেক উপকার হবে। ইফ উই স্টপড ইউজিং পেপার বুকস ইফ উই স্টপড ইউজিং পেপার বুকস, এই যে স্টপড আছে, আমরা তো কেউই এখনো পেপার বুকস পড়া বন্ধ করি নাই, এটা ইমাজিনারি ফিউচার। ইমাজিনারি ফিউচার বুঝাইতে স্টপ হয়। আপনি এটা জানেন খুব ভালোভাবে। যদি আমি একটা পাখি হই, খুব ছোটবেলায় শিখছেন, ইফ আই ওয়ার, ইমাজিনারি বলে ওয়ার হইলো, ইফ আই ওয়ার আ বার্ড, তারপরে আপনি আই উড এরকম বসান, আই উড ফ্লাই, আমি উড়বো। ঠিক একইভাবে আপনি যদি বলেন যে আমার যদি একটা চাঁদ থাকে, আমার যদি কি থাকে? চাঁদ। আমি যদি চাঁদ হাতে পাই, ইফ আই গেট না হয়ে গট হবে, মুন। যদি আমি চাঁদ হাতে পাই, ব্যাস ঠিক আছে, ভালো কথা। আমি এটাকে সূর্য বানিয়ে দেব। যেটাই করেন না কেন আপনি, পরের অংশটা আই পরে উড বা কুডও করতে পারেন, এটা ইমাজিনারি ফিউচার। ব্যাস, ভালো কথা। সো যদি তুমি হুম, ধরেন প্রধানমন্ত্রীর সাথে মিট করো, ইমাজিনারি পাস, বা তুমি যদি প্রধানমন্ত্রী হও, এরকম। ইফ ইউ ইমাজিনারি ফিউচার, ইফ ইউ দেখতে পাস্টের মতো, ইফ ইউ ওয়ার তুমি যদি হও দ্য প্রাইম মিনিস্টার, তুমি যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হও, তুমি কি করবা? হোয়াট উড বা কুড, হোয়াট উড ইউ ডু ফর আস, আমাদের জন্য কি করবা? এই যে এগুলো হচ্ছে ইমাজিনারি ফিউচার। হ্যাঁ, দেখতে কার মতো? ইফ যুক্ত বাক্যটা এই যে পাস্ট, দেখতে পাস্টের মতো। আইএলটিএস আমাদের রাইটিং টাস্ক 1 এগুলো প্রচুর ইউজ হবে, রাইটিং টাস্ক 2 তে, নট 1 এ। 2 তে। ইফ আ ইউনিভার্সিটি ডিসাইডেড টু ফিল কোর্সেস, যদি একটা বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্তটা নেয়, কাল্পনিক কথাবার্তা, সিদ্ধান্ত নেয় টু ফিল কোর্সেস, কোর্সের আসনগুলো পূরণ করা, মানে সংখ্যাগুলো পূরণ করা, 50 জন সিটগুলো ফিল করা উইথ ইকুয়াল নাম্বারস অফ মেলস অ্যান্ড ফিমেলস, তাহলে তো ওর সমান সংখ্যক আবেদন দরকার, রাইট? ইট ইট মানে হলো ইউনিভার্সিটি, বাক্যের ভার্ব হলো উড নিড, ওর লাগবে। কি লাগবে? ইকুয়াল অ্যাপ্লিক্যান্টস অফ ইচ জেন্ডার, ইকুয়াল অ্যাপ্লিক্যান্টস, enough not equal, okay, enough applicants, okay, enough দেওয়া, enough applicants of each gender, I was reading it wrong, okay, enough enough applicants of each gender, প্রতিটা জেন্ডার থেকে যথেষ্ট পরিমাণে অ্যাপ্লিক্যান্টস লাগবে, তারপর সে না সে সমান সমান বাছাই করবে। ইন রিয়ালিটি, বাস্তবে, ইন রিয়ালিটি মানে হলো বাস্তবে। দুইটা বাক্য এখানে। প্রথম সাজার হচ্ছে ইউনিভার্সিটি, পুরো বাক্যের ভাব হলো ডিসাইডেড টু ফিল কোর্সেস উইথ ইকুয়াল নাম্বারস অফ মেলস অ্যান্ড ফিমেলস, কুল, ইট উড নিড,
ইট মানে ওই ইউনিভার্সিটিটা, পুরো বাক্যের ভার্ব হলো নিড, ওই বিশ্ববিদ্যালয়ের লাগবে, ইনাফ অ্যাপ্লিক্যান্টস, পর্যাপ্ত সংখ্যক আবেদন লাগবে, কোত্থেকে, ইচ জেন্ডার, প্রতিটা জেন্ডারেরই আবেদন আসতে হবে যথেষ্ট সংখ্যক, নাহলে তো সমান সংখ্যক দিয়ে, সমান সংখ্যক ছেলে আর মেয়ে দিয়ে একটা কোর্স ফিল করা যাবে না। ইন রিয়ালিটি, বাস্তবে, many courses are more popular with one gender than the other. বাস্তবে যা ঘটে, many courses বাক্যের সাবজেক্ট, পুরো বাক্যের ভার্ব হলো আর মোর পপুলার, আর হলো ভার্ব, many courses are, অনেকগুলো কোর্স আর মোর পপুলার উইথ ওয়ান জেন্ডার, কিছু কিছু কোর্স বেশি পপুলার এক জেন্ডারের সাথে, মানে একটা স্পেসিফিক হয়, ছেলেদের কাছে বেশি পপুলার অথবা মেয়েদের কাছে বেশি পপুলার। দেখা গেছে বাস্তবে many courses বাক্যের সাবজেক্ট আর more popular with one gender. Many courses are more popular with one gender than the other. Many courses are more popular with one gender than the other. Many courses are more popular. অনেক কোর্স অনেক বেশি popular with one gender than the other. Are more popular with one gender. একটা জেন্ডারের সাথে বেশি popular than the other. এবার একটা ওয়ার্ড খেয়াল করেন, one gender versus the other gender. দুইবার জেন্ডার না লিখে the other লিখলেই হয়। রেপিটেশন দূর করার একটা সুন্দর উপায়। ওকে, সেকেন্ড বার আবার দা এর পরে দি আদার, যেমন ওয়ান বুক ইজ বেটার, এটাকে মনে করেন আপনার ওয়ান কান্ট্রি ক্যান বি বেটার দেন দি আদার, দুটা দেশ, ওকে, দেন দি আদার কান্ট্রি। আবার একটু আপনাকে আমি লিখে বুঝাচ্ছি। বেটার দেন দি আদার কান্ট্রি, এটা তো রেপিটেশন হয়ে গেল, কান্ট্রি দুইবার আসছে, তখন আমরা কি করব, ওয়ান কান্ট্রি ক্যান বি বেটার দেন দি আদার, তখন আর কান্ট্রি লেখার প্রয়োজন পড়ছে না, আমার ওয়ার্ডের রেপিটেশনটাও হচ্ছে না। অ্যান্ড ইট, একটা বাক্য শেষ, কোর্সেস আর অ্যান্ড ইট, ইটের নিচে দাগ দিয়ে লিখবো 2 নম্বর সাবজেক্ট, ইট উড নট বি প্র্যাকটিক্যাল, আনরিয়ালিস্টিক। উড নট বি হলো ভার্ব, উড বি ভার্ব, নট মাঝখানে অ্যাড করে দেওয়া, উড নট বি প্র্যাকটিক্যাল, এটা বাস্তবিক হবে না, প্র্যাকটিক্যাল হলো অ্যাডজেক্টিভ। টু এম, এম মানে চাওয়া, এম ফর মানে হলো চাওয়া, এম ফর শুধু এম বললেও চাওয়া বোঝায়, এম ফর চাওয়া। ইকুয়াল প্রপোর্শন, সমান সংখ্যক, চাওয়াটা প্র্যাকটিক্যালও হবে না। সফট করার জন্য যে ওয়ার্ডটা ইউজ করা হলো সেটা হলো উড নট বি। এখন উইল নট দিলে কি হইতো, উইল নট দিলে লাইনটা ডিরেক্ট হয়ে যেত, লাইনটার মধ্যে সফটনেস থাকতো না, তখন এই লাইনটা ইট উইল নট বি প্র্যাকটিক্যাল টু এম ফর ইকুয়াল প্রপোর্শনস। সফট লেখাটা আপনার জেনারেল রাইটিংটাকে সুন্দর করে, এজন্য আমরা সফট করে লিখবো। ইট উড নট বি প্র্যাকটিক্যাল। আচ্ছা, হ্যাঁ মিস্টার রুহুল আমিন, কি করতে পারি আপনার জন্য, বলুন ওকে। জি স্যার, এন এর পরে একটা কমা ইউজ করা হয়, আমি এন এর আগে আমি একটু কেমব্রিজ ইউনিভার্সিটিতে এগুলো করে তারা, আপনি ইউজ করতে পারবেন, বাটার আগেও করে, অ্যান্ডের আগেও করে, ব্যাস ওকে, বিকজ এর আগেও করে, ব্যাস সবকিছুর আগে করে তারা। ও থ্যাংক ইউ সো মাচ। মানে এটা আমি এন ইউজ মানে কমাটা ইউজ না করলেও তো সেন্টেন্সটা ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, okay. জি ভালো কথা, would not be practical to aim for equal proportions, ভালো, সমান সংখ্যক, it would not be practical হবে না to aim for equal proportions, সমান সংখ্যক চাওয়াটা প্র্যাকটিক্যাল না। একটা উদাহরণ দেওয়া আছে, again সেন্ট্রাল থিম কিন্তু একটা, পরবর্তী লাইনগুলোতে ওই ব্যাপারটাকে এক্সপ্লেন করা আছে। ভালো, একটা উদাহরণ, ফর এক্সাম্পল নার্সিং কোর্সেস tend to attract more female applicants and it would be difficult to fill these courses if 50% of the places needed to go to males. Again একটা if বাক্য, বাট এখানে if মাঝখানে, উপরেও একটা if যুক্ত বাক্য আছে, এটাও বাক্যের if প্রথমে, if আলা বাক্যটা একবার প্রথমে রাখা, এখানে এই বাক্যটা শেষে রাখা, স্ট্রাকচার প্রিটি মাচ সেম বাট ঘুরিয়ে দেওয়া, এটাও একটা ইমাজিনারি বাক্য। again it would not be practical, এখানে ইট তো 2 নম্বর সাবজেক্ট আপনার, এর নিচে আপনি দাগ দিয়ে লিখবেন এটা ইন্ট্রোডাক্টরি ইট, এর কোনো অর্থ নাই।
ইট উড নট বি প্র্যাকটিক্যাল, বাস্তব হবে না। টু এম ফর মানে হলো চাওয়া, ইকুয়াল প্রপোর্শন, সমান সংখ্যক চাওয়াটা বাস্তবিক না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ একটা উদাহরণ দেওয়া আছে, নার্সিং কোর্সেস টেন টু অ্যাট্রাক্ট, টেন টুর পাশে আপনি লিখবেন জেনারেলি, জেনারেলি অ্যাট্রাক্ট। এখন যদি আপনি এই ওয়ার্ডটা বাদ দেন, ধরেন আপনি এই ওয়ার্ডটা কি দিলেন, বাদ দিলেন, টেন টু বাদ দিলেন, টেন টু অ্যাট্রাক্ট, নার্সিং কোর্সেস অ্যাট্রাক্ট মোর ফিমেল অ্যাপ্লিকেন্টস। নার্সিং কোর্স বেশি বেশি ফিমেল অ্যাপ্লিকেন্টসদেরকে অ্যাট্রাক্ট করে। এই কথাটা সফটনেস হারাইতো, এই কথাটা ডিরেক্ট হইতো। দেন যদিও ইন জেন্ডার ইট ইজ ট্রু, নার্সিং কোর্সেস অ্যাট্রাক্ট মোর ফিমেল অ্যাপ্লিকেন্টস, নার্সিং কোর্সে বেশি বেশি ফিমেল অ্যাপ্লিকেন্টস অ্যাট্রাক্ট করে, দ্যাটস ফাইন। নার্সিং কোর্সেস অ্যাট্রাক্ট মোর ফিমেল অ্যাপ্লিকেন্টস। অথরিটেরিয়ান কিছু রাষ্ট্র থাকতে পারে যেখানে বাধ্যতামূলক সমান সংখ্যক ছেলে আর মেয়ে পড়ানো হয়, ওইখানে এমন কোনো ব্যতিক্রম জায়গা থাকতে পারে, আফ্রিকার কোনো রিমোট ভিলেজ থাকতে পারে, বা কোনো প্লেস থাকতে পারে। সো এর ডিসঅ্যাগ্রি করার মতো একটা সুযোগ চলে আসে লেখাটাতে যখন হাস হয়, বুঝছো না কেন? এই ওয়ার্ডটা যে টেন টু না থাকাটা, এই টেন টু আপনার লেখাটাকে সফট করে দিচ্ছে। এতে অটো, আই মিন, কেউ এটা ডিসঅ্যাগ্রি করতে পারছে না। টেন টু বললে সাধারণত সফট, ওকে, টেন টু মানে জেনারেলি টেন টু। এই ওয়ার্ডটা দেওয়াটা ল্যাঙ্গুয়েজ রাইটিংটাকে প্রচুর সফট করলো। নার্সিং কোর্সেস হলো সাবজেক্ট, অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করে, মোর ফিমেল অ্যাপ্লিকেন্টস বেশি বেশি ফিমেল অ্যাপ্লিকেন্টসদেরকে অ্যাট্রাক্ট করে, দ্যাটস ট্রু, টেন টু জেনারেলি। অ্যান্ড নতুন বাক্য, ইট উড বি ডিফিকাল্ট, ইট হলো সাবজেক্ট নাম্বার টু, ইট সাবজেক্ট নাম্বার টু, এবং এটা ইন্ট্রোডাক্টরি ইট, এই যে নিচে দাগ দিয়ে লিখবেন এটা ইন্ট্রোডাক্টরি ইট। ইট উড বি ডিফিকাল্ট, উড বি হলো ভার্ব, উড বি করা হলো, it would be difficult, it's a very complex sentence, it would be difficult, would be কেন, ইমাজিনারি ফিউচার বোঝানোর জন্য করা, সফট করার জন্য করা, ইফালা বাক্য পরেরটা সেজন্য। it would be difficult, কঠিন হবে, এই ইটের কোনো অর্থ করা যাবে না, it would be difficult অর্থ করব কঠিন হবে, কঠিন হবে, it would be difficult কঠিন হবে, to fill these courses এই কোর্সগুলো ফিল করে ফেলা, to fill these courses কোর্সেস গুলো ফিল করে দেওয়া, কোন কোর্স গুলো, মানে নার্সিং কোর্সেস গুলো। এটা ডিফিকাল্ট হবে কোর্সেস গুলোকে ফিল করে দেওয়া যদি 50% প্লেসেস গুলো ছেলেদেরকে দেওয়া হয়, তাহলে হয়তো কোর্সই ফুল হবে না। 100টা আসন আছে, 50 জন ছেলে নিতে হবে, 50 জন মেয়ে নিতে হবে, 50 জন মেয়ে অলরেডি হয়ে গেছে, কারণ অনেক মেয়ে অ্যাপ্লাই করছে। বাকি 50টার জন্য 50 জন ছেলে খুঁজে পাচ্ছেন না, অ্যাপ্লিকেশনই করছে 5টা, তাহলে তো কোর্সেস গুলো আসনগুলো ফাঁকা থেকে যাবে। হুম, ইট উড বি ডিফিকাল্ট টু ফিল দিস কোর্সেস, তাই না? এই কোর্সেস গুলো তখন ফিল করা কঠিন হয়ে দাঁড়াবে, এটার অর্থ করব না, ইট মানে ইন্ট্রোডাক্টরি ইট, ডিফিকাল্ট টু ফিল দিস কোর্সেস ইফ, যে ইমাজিনারি একটা বাক্য, 50% অফ প্লেসেস 50% প্লেসেস 50% আসন 50% অফ দ্য সিটস নিডেড পাস্ট টেন্স করা হলো ইফ যুক্ত বাক্যটা, নিডেড টু গো টু মেলস যদি 50টা আসন ছেলেদেরকে দেওয়া হয়, নিডেড ইফ যুক্ত বাক্যটা পাস্ট টেন্সে কেন করলো, কারণ এটা এখনো হচ্ছে না, অ্যান ইমাজিনারি থিং। ব্যাখ্যা করতে গিয়ে আমাকে উদাহরণ হিসেবে এটা আনতে হইলো, ইমাজিনারি, ইট ইজ নট হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, এটা পৃথিবীতে এখন হচ্ছে না। যদি এরকম হয় তাহলে কি, যদি হয় তাহলে কি, এটা হচ্ছে ইমাজিনারি ফিউচার, দেখতে পাস্ট মিনিং দেয় ফিউচার। 50% of the places subject number 3, 50% হলো সাবজেক্ট, of the places পার্সন কে পোস্ট মডিফাই করছে, পার্সন কে কি করছে বলেন, পোস্ট মডিফাই, নিডেড টু গো টু মেলস যদি ছেলেদেরকে দেওয়া হয়, নাইস। তাহলে আমরা পুরো প্যারাগ্রাফের সেন্ট্রাল থিম কি, আমি ডিসএগ্রি করি কার সাথে, ইউনিভার্সিটি এই লাইনটার সাথে, শুড অ্যাকসেপ্ট ইকুয়াল নাম্বারস অফ মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্টস ইন এভরি সাবজেক্ট, আই ডিসএগ্রি। হোয়াই ডু আই ডিসএগ্রি, বিকজ ইট ইজ সিম্পলি আনরিয়ালিস্টিক। পরের লাইনগুলোতে আমি ডেভেলপ করলাম এই আনরিয়ালিস্টিক কিভাবে, আস্তে আস্তে লিখে তারপর ডিপে গিয়ে ডেভেলপ করলাম, ওকে, যেটা আনরিয়ালিস্টিক, কোর্সই পূরণ হবে না।
অনেক সিট ফাঁকা থেকে যাবে, ইটস আনরিয়ালিস্টিক। তারপরে আরেকটা রিজন লিখবো আমি, সেটা হচ্ছে আনফেয়ার হবে। কিভাবে? উপরে একটা তো লিখলাম, অ্যাপার্ট ফ্রম প্র্যাকটিক্যাল কনসার্নস, আনরিয়ালিস্টিক তো বটেই, এক্সপ্রেসড অ্যাবাভ, উপরে যে কথাটা বললাম এটা ছাড়াও আরেকটা রিজন আছে। এই প্যারাগ্রাফে গিয়ে একটা সেন্ট্রাল থিম থাকবে। I also believe that it would be unfair to base admission to university courses on gender. যে ইউনিভার্সিটি কোর্সে অ্যাডমিশন নেওয়াটা জেন্ডারের উপরে হওয়াটা, আমি মনে করি এটা আনফেয়ার। খুব সুন্দর একটা বাক্য। দেন একটা গ্রামার শিখাই আপনাকে আমি। অ্যাপার্ট ফ্রম দ্য প্র্যাকটিক্যাল কনসার্নস, এরপরে এক্সপ্রেসড অ্যাবাভ আছে। এই এক্সপ্রেসড অ্যাবাভ, এই লাইনটাই এক্সপ্রেসড অ্যাবাভ, এই লাইনটা কোনো ভার্ব না, এটা একটা মডিফায়ার। ওকে, দেখি আমার অনলাইন ভার্সন বলেন এটা কি ধরনের মডিফায়ার এক্সপ্রেসড অ্যাবাভ? ওকে, Passive. প্যাসিভ মডিফায়ার, তাই না? তাহলে অ্যাজ ইট ইজ আ প্যাসিভ মডিফায়ার, এটাকে বাক্য বানাইতে হলে আমাদের প্যাসিভ বাক্যই বানাইতে হবে। এন্ড ফর দ্যাট উই নিড, ওকে, as it is a passive modifier without a subject, to make it a passive sentence we need a relative pronoun and a to be, আবার এটা টু বি ভার্ব আমাকে ইউজ করতে হবে। তাহলে আপনি যে কাজটা করতে পারেন, যে কাজটি করতে পারেন, সে কাজটি হলো কনসার্নস এর পরে আমাদের একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে। we need a relative pronoun and কনসার্নস এর পরে, এটা তো প্লুরাল, ব্যক্তি না, হু ব্যক্তি হলে বসাইতাম, তাহলে কনসার্নস তো কোনটা ইউজ করা যায় বলেন? That were Wait, exposed. that are. দ্যাট ইউজ করতে পারি আমরা, নো প্রবলেম। দ্যাট, এখন অ্যামিজ আর ওয়াজ আর যে কোনোটা কিছু ইউজ করব আমি, কোনটা ইউজ করব? Where. Where. হয়, কারণ অলরেডি উপরে এগুলো এক্সপ্রেস করা হয়ে গেছে, রাইট? ওকে, দ্যাট ওয়ার এক্সপ্রেসড অ্যাবাভ। ওকে, ব্যাস, ওকে, তাহলে এটা একটা বাক্য হয়। দ্যাটস গুড। ওইভাবেও চাইলে আপনি লিখতে পারতেন, ওয়ার্ড তখন বাড়তো। বাট আমি সাধারণত যে সমস্ত লেখক বেশি বেশি পরিমাণে অতিরিক্ত বেশি বসায়, যেখানে ছোট করা যায়, সেটা অপরিপক্কতা শো করে, রাইটিং এর ইম্যাচুরিটি শো করে। অ্যাপার্ট ফ্রম দি প্র্যাকটিক্যাল কনসার্নস এক্সপ্রেসড অ্যাবাভ, তাহলে উপরে যে প্র্যাকটিক্যাল কনসার্নস গুলো বলছি ওগুলো ছাড়াও ইংলিশ হলো অ্যাপার্ট ফ্রম। ছাড়া ইংরেজি কি বলুন? অ্যাপার্ট ফ্রম। আই হলো সাবজেক্ট, আই অলসো বিলিভ, আই বাক্যের ভাব হলো বিলিভ, আই অলসো বিলিভ। ওকে, ডান গেল। ইট উড বি আনফেয়ার, আই সাবজেক্ট, বাক্যের ভাব হলো বিলিভ। যেহেতু এখানে আমার ক্লিয়ার পজিশন, I am expressing my clear position throughout the essay and developing them. Okay. Okay. I also believe, আমি এটাও বিশ্বাস করি, কি বিশ্বাস করি? It would be unfair. Again, it কথাটা আছে। It would be unfair। কথাটা হচ্ছে আপনি যদি এখানে is বসাইতেন এই ল্যাঙ্গুয়েজটাতে, ধরেন, ওকে, it is unfair, তাহলে প্রবলেমটা কি হতো বলেন? ওকে, যদি is বসাইতেন, it is unfair, লেখার সফটনেসটা Soft হইতো না ল্যাঙ্গুয়েজটা। এবার ডিরেক্ট হইতো। এটা ফেয়ার বা Direct আনফেয়ার, হইতো। ওকে, ভেরি ডিরেক্ট। ওকে, ইট ইজ আনফেয়ার। ওকে, it is unfair and it is would be unfair. এখন ইট ইজ আনফেয়ার, আপনার কাছে এটা আনফেয়ার মনে হয়, রাইট? ওকে, বাট ইট মাইট নট বি ইউনিভার্সালি আনফেয়ার। যিনি, রাইট? ওকে, এই জন্য লেখাগুলোকে সফট করতে হয়, যেসব জায়গাতে সফটনেস দরকার হয়। ইট উড বি আনফেয়ার, এই ইট হচ্ছে সাবজেক্ট নাম্বার 2, এটা ইন্ট্রোডাক্টরি ইট, বাক্যের ভার্ব হলো উড বি। ইট উড বি আনফেয়ার, আনফেয়ার হবে, এটা আমাদের রিজন টু বেস অ্যাডমিশন
অ্যাডমিশনের ভিত্তি বানানো, বেস অ্যাডমিশন টু, অ্যাডমিশনের ভিত্তি কাকে বানানো, অ্যাডমিশন টু বেস, বেসের জায়গায় অন যাবে, টু বেস অন মুখস্থ করেন, টু বেস অন, টু বেস অন, টু বেস অন, টু বেস অন জেন্ডার, টু বেস অন জেন্ডার, টু বেস অন জেন্ডার। অ্যাডমিশনের বেসিসটা কার উপরে ভিত্তি করে গড়ে ওঠা বলেন, জেন্ডার, বেস, এরপরে বহুদূরে আছে অন, বেস অন জেন্ডার। কি বেস করা, অ্যাডমিশন, বিল্ডিং বেস করা হলে টু বেস বিল্ডিং। And admission কোথায়, জাপানে? নো, অ্যাডমিশন টু ইউনিভার্সিটি কোর্সেস। অ্যাগেন যদি আপনি বলতেন ইউনিভার্সিটি কোর্সেস না দিয়ে, দেন অ্যাগেন যে প্রবলেমটা দেখা দিত সেটা হচ্ছে গিয়া স্পেসিফিক না, এটা তো ইউনিভার্সিটি না, ইটস একটা ইউনিভার্সিটির প্রতিটা কোর্সে। ল্যাঙ্গুয়েজ গুলো যখন মানুষ লিখে, তাদের লেখাগুলো প্রচন্ড পরিমাণে জেনারেলাইজড। ওই জেনারেলাইজ লেখাগুলো আমরা বাদ দেবো, স্পেসিফিক, টু বেস অ্যাডমিশন টু ইউনিভার্সিটি কোর্সেস অন জেন্ডার। এটা আনফেয়ার হবে। ইউনিভার্সিটির অ্যাডমিশন নেওয়ার ভিত্তিটা জেন্ডারকে করলে, বেস অন জেন্ডার, টু বেস অন জেন্ডার, বেস অন জেন্ডার। এটাকে ঘুরেও আপনি লিখতে পারতেন, নর্মালি মানুষ এভাবে লিখতে হয়তো, it would be unfair to take admission into university based on gender, এরকম ভাবে হয়তো লিখতেন। বাট এখানে বেসকে ভার্ব করা হয়েছে, টু প্লাস ইনফিনিটিভ, হ্যাঁ এভাবে করা হয়েছে, it would be unfair to base admission to university courses on gender। গেল, তাহলে আনফেয়ার যে, আমরা এখন পরের লাইনগুলোতে তাই বুঝাবো। Universities should continue to select the best candidates for each course according to their qualifications। দেয়ার বলতে কারে বুঝাইলো দেখি আমার, ওকে অনলাইন ভার্সনে কি বলে, দেয়ার মানে কি বলুন? Candidates. Candidates. Candidates, candidates, that's really true, very true, and you're right, okay, ভালো কথা। University should continue to select, universities subject পুরো বাক্যে ভাব হলো should, continue, should modal continue, ইউনিভার্সিটির উচিত চালিয়ে যাওয়া, ও যেমনটা বর্তমান পৃথিবীতে চলছে, জেনারেলি যেটা চলছে, select the best candidates, বেস্ট ক্যান্ডিডেটস কে নেওয়া উচিত। কোথায় নেওয়া উচিত? ফর ইচ কোর্সেস, ফর ইচ কোর্স, ইচ হলে কোর্সেস হয় না, ফর ইচ কোর্স, ইচ দিয়ে সিঙ্গুলার বোঝায়, ইচ প্লাস সিঙ্গুলার, আপনার লেখা আছে দেখেন, ইচ প্লাস সিঙ্গুলার। প্রতিটা কোর্সে বেস্ট ক্যান্ডিডেটস কে নেওয়া উচিত। বেস্ট ক্যান্ডিডেটস আমরা কিভাবে যাচাই করব? ওকে, সৌন্দর্য দিয়ে না, অ্যাকর্ডিং টু দেয়ার কোয়ালিফিকেশনস, দেয়ার কোয়ালিফিকেশনস দিয়ে। ছোটটা বাক্য, ইন দিস ওয়ে, এভাবে যখন বেস্ট ক্যান্ডিডেটসকে তার কোয়ালিফিকেশন অনুযায়ী নেওয়া হয় প্রতিটা কোর্সে, ইন দিস ওয়ে বোথ ম্যান অ্যান্ড উইমেন হ্যাভ দ্য সেম অপরচুনিটিস, এতে করে সবারই সমান সুযোগ থাকে। অ্যান্ড অ্যাপ্লিক্যান্টস নো দ্যাট দে উইল বি সাকসেসফুল, এবং যারা আবেদন করে তারাও জানে তারা সফল হবে, ইফ দে ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ গুড গ্রেডস অ্যাট স্কুল। স্কুল মানে কিন্তু প্রাইমারি স্কুল না, ওকে, ওকে, অ্যাট স্কুল মিনস স্কুল, বিজনেস স্কুল, এটাকে তারপরে হচ্ছে আরো শিক্ষাঙ্গন, বিশ্ববিদ্যালয়গুলোকেও কি বোঝানো হয়? স্কুল বোঝানো হয়। ভালো, both men and women and applicants know that they will be successful if they work hard to achieve good grades at school, okay, ভালো। ইউনিভার্সিটি অনেকবার ইউজ না করে স্কুল ইউজ করা হলো, ভালো, ওকে। if a female student is the best candidate for a place on a course, it is surely wrong to reject her in favor of a male student with lower grades or fewer qualifications। হ্যাঁ, এই যে আমার যে কথাটা আনফেয়ার, ওইটাই আমি এখন ব্যাখ্যা করছি। both man and women, both man and women এর এই both শব্দটা আপনি যে আরেকটা জায়গায় লিখতে পারেন, সেটা হচ্ছে man and women এর পরে both লেখা, ব্যাপারটা এরকম, okay? both should, এটাকে work together, ঠিক আছে, on many issues। ভালো, যে কাজটা আপনি করতে পারেন, both
বোথ আপনি সাবজেক্ট দুইটা বুঝায় যেহেতু বোথ আগেও বসাইতে পারেন আবার দুইটা লিখে তারপরও বোথ বসাইতে পারেন। বোথ ম্যান এন্ড উইমেন বাক্যে ভাগ হলো হ্যাভ, প্লুরাল হওয়ার কারণে হ্যাভ বসছে, মেন উমেন প্লুরাল, কিন্তু এখানে এম এন দিলে আবার ঝামেলা হইতো, তখন আ বসাইতে হইতো। উমেন দিলে একবার আ বসাইলে চলে, আ ম্যান এন্ড উমেন, একবার আ বসাইলে হতো, মিনিমাম আ বসাইতে হতো, প্লুরাল করতে হচ্ছে আমাকে। ম্যান এন্ড উইমেন হ্যাভ দ্য সেম অপরচুনিটিস, এভাবে নারী এবং পুরুষের সবারই সমান সুযোগ থাকবে। অপরচুনিটিস অ্যান্ড অ্যাপ্লিক্যান্টস, যারা আবেদন করে, নো, এবং অ্যাপ্লিক্যান্টসরা জানবে এভাবে that they will be successful. Applicants আবেদনকারীরা that's subject number 2, এবার হলো no, no এর নিচে থাকতে ওটা verb number 2, they will be successful, they হলো গিয়ে আমার subject number 3, they কারা বলেন applicants, বাকি ভাব হলো will be, তারা হবে, successful তারা সফল হবে, if তারা সফল হবে যদি, they work hard, they মানে আবারও applicants, পিঙ্ক করে দেই আমি সবগুলাকে, পিঙ্ক পিঙ্ক pink. Right, okay? If applicants know that they will be successful if they work hard to achieve good grades, যদি তারা ভালো গ্রেড অর্জন করতে চায় at university, ইউনিভার্সিটি মানে স্কুল, এখানে স্কুল মানে ইউনিভার্সিটি, বিজনেস স্কুল ওই টাইপের। ভালো, এখানে বাক্য কয়টা? ম্যান এন্ড উইমেন সাবজেক্ট নাম্বার 1, বাক্যের ভাগ হলো হ্যাভ। 2 নম্বর সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিক্যান্টস, বাক্যের ভাগ হলো নো। 3 নম্বর সাবজেক্ট হচ্ছে দে, বাক্যের ভাগ হলো উইল বি। 4 নম্বর সাবজেক্ট হচ্ছে দে, বাক্যের ভাগ হলো ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ গুড গ্রেডস ইন স্কুল। এখন আনফেয়ার কি হবে আবার ব্যাখ্যা করছি। ইফ আ ফিমেল স্টুডেন্ট ইজ the best candidate for a place on a course, it is surely wrong to reject her in favor of a male student with lower grades or fewer qualifications. If a female student is the best candidate, যদি একটা মেয়েই সবচেয়ে ভালো ক্যান্ডিডেট হয় for a place in a university না, on a course specific, okay? Female student is the best candidate, subject হলো student, female student, is verb, the best candidate for a place on a course, কোনো একটা কোর্সে যদি সেই বেস্ট হয়, it is surely wrong, এই it হচ্ছে introductory it, subject number 2, এর কোনো অর্থ নাই, এটা surely wrong বলেন, নিঃসন্দেহে ভুল, এটার কোনো অর্থ করব না। to reject, তাকে রিজেক্ট করে দেওয়া। কেন রিজেক্ট করে দেওয়া? কারণ একটা ছেলে নিব, ইন ফেভার অফ এ মেল স্টুডেন্ট, ছেলে নেওয়ার জন্য তাই রিজেক্ট করে দেওয়াটা surely এটা wrong। আবার ওই ছেলের পরিচয় কি? with lower grades and fewer qualifications, যদি ছেলেটার lower grades থাকে, fewer qualifications থাকে, তাহলে তাকে নেওয়ার জন্য একটা মেয়ে বেস্ট ক্যান্ডিডেট একটা মেয়েকে বাদ দেওয়াটা এটা শিওরলি রং। Again, one more time, if a female student subject বাক্য ভাগ হলো is the best candidate for a place on a course, it is surely wrong, নিঃসন্দেহে এটা ভুল। to reject her, তাকে বাদ দিয়ে দেওয়া। in favor of, কেন? কারণ ছেলে নেবে। আবার ছেলে বেস্ট হইলে কোনো সমস্যা ছিল না, কিন্তু ছেলেটার প্রবলেমটা হচ্ছে লোয়ার গ্রেডস আর ফিওয়ার কোয়ালিফিকেশনস। ওকে, একটা মজার কথা আপনাকে লিখে দেই আমি এই বাক্যটাতে, সেটা হচ্ছে এরকম, যে কাজটা হয় এই স্টুডেন্টের পরে মেল স্টুডেন্টের পরে উইথ দিয়ে আসে, সে চাইলে কি করতে পারে, দেখি আমার অনলাইনে কেউ বলতে পারে কিনা, উইথটাকে একটা বাক্য বানানো যায় উইথ দিয়ে, উইথ দেওয়া অংশটাকে, বলেন কি করব? Who have Proportion. lower grades or fewer qualifications. এটা ঠিক করতে হবে, হু হ্যাজ। Who sit. স্টুডেন্ট তো সিঙ্গুলার, তাই না? এরপরে বসাইতে হবে কি হ্যাজ, চাইলে এভাবে করা যায় এটাকে। ভালো। না, কনক্লুশন কি, আমার অপিনিয়নটা যে ক্লিয়ার ছিল, পুরো অপিনিয়নটা ইউনিভার্সিটি বলছে যে ইকুয়াল নাম্বার অফ মেল আর ফিমেল স্টুডেন্ট নেওয়া উচিত। সমস্যাটা এখানে এভরি সাবজেক্টে আমি এর সাথে ডিসএগ্রি করছি। হ্যাঁ, আমি তাই বলবো যে আমি ডিসএগ্রি করি। আবার কারণ হচ্ছে এটা দুইটা রিজন আমি বলেছি, এটাকে সামারাইজ করে দেওয়া, যেটা আনরিয়ালিস্টিক এবং এটা হচ্ছে আনফেয়ার। তাই কনক্লুশন আমি তাই বলবো, আমার পুরো পজিশনটা, সারপ্রাইজ কোনো কনক্লুশন টানা যাবে না। আমার একটা ক্লিয়ার পজিশন লিখে আমি ওটা ডেভেলপ করেছি, এক্সপ্লেইন করেছি।
আর ইউনিভার্সিটি আমাকে সাজেশন দিয়েছে কি করার জন্য, রিজনস লেখার জন্য, আমি রিজনস দিয়েছি দুইটা। In conclusion, the selection of university students should be based on merit. University studentদের নেওয়াটা, সিলেকশন করাটা হবে কার উপর ভিত্তি করে, মেরিটের উপরে ভিত্তি করে। And it would be both impractical and unfair to change to a selection procedure based on gender. তাই না? The selection of university students, right, okay, on courses, okay, on every course, okay, should be based on merit. The selection of a university students, একটু জেনারেলাইজ থেকে একটু স্পেসিফিক করে দিলাম আমি, যদিও না পড়ার প্রয়োজন, রেপিটেশন দূর করার জন্য সাইডে লেখেন নাই। দ্য সিলেকশন বাক্যের সাবজেক্ট, পুরো বাক্যের ভার্ব কোনটা, শুড বি বেসড অন মেরিট। সিলেকশন অফ ইউনিভার্সিটি স্টুডেন্টস, ইউনিভার্সিটি স্টুডেন্টকে সিলেক্ট করাটা, সিলেকশন সাবজেক্ট শুড বি বেসড অন মেরিট, এটা হবে মেধার উপরে ভিত্তি করে। অন এভরি কোর্স, প্রতিটা কোর্সে ইউনিভার্সিটি স্টুডেন্ট নেওয়াটা হবে কার উপর ভিত্তি করে বলুন, হওয়া উচিত মেরিটের উপরে ভিত্তি করে। একটা বাক্য ইন কনক্লুশন দিয়ে আমি কনক্লুড করছি, আর কিছু লিখতে যাচ্ছি না। অ্যান্ড ইট উড বি রং, ইট আবার বলা আছে এখানে ইন্ট্রোডাক্টরি, ইট উড বি রং, উড বি বোথ ইমপ্র্যাকটিক্যাল অ্যান্ড আনফেয়ার। সফট করার জন্য ইমপ্র্যাকটিক্যাল অ্যান্ড আনফেয়ার বললাম, কারণ অনেক মানুষ এটাকে অ্যাগ্রি করবে আবার। সো সফটনেস উড বি, কারণ এটা ইউনিভার্সাল না, দুয়ে দুয়ে চার ওরকম না, এই জন্য সফট লিখতে হয় কিছু কিছু অপিনিয়নের সময়। ইট উড বি বোথ ইমপ্র্যাকটিক্যাল অ্যান্ড আনফেয়ার, ইমপ্র্যাকটিক্যাল উপরে বলছি, আনফেয়ার হবে টু চেঞ্জ টু আ সিলেকশন প্রসিজার, যদি আমরা ওই সিলেকশন প্রসিজারে যাই যেটা কার উপরে ভিত্তি করে গড়ে ওঠা, জেন্ডারের উপরে ভিত্তি করে গড়ে ওঠা। যদি আমরা ইউনিভার্সিটি করতে চাই, প্রতিটা সাবজেক্টে স্টুডেন্ট নিতে চায় জেন্ডারের উপরে ভিত্তি করে, দেন ইট উড বি বোথ ইমপ্র্যাকটিক্যাল অ্যান্ড আনফেয়ার। আবারও চেঞ্জ করা যায়, ইট উড বি ইমপ্র্যাকটিক্যাল আনফেয়ার, না এখানে বোথই ভালো, বোথ আগেই ভালো, ইট উড বি বোথ ইমপ্র্যাকটিক্যাল অ্যান্ড আনফেয়ার। বি এর পরে দুইটা অ্যাডজেক্টিভ আছে, ইমপ্র্যাকটিক্যাল, আনফেয়ার, দুইটা অ্যাডজেক্টিভকে এন্ড দিয়ে যুক্ত করছে, তার আগে বোথ বসাইছে। ভালো কথা। এখানেও এর আগেও বোথ ছিল, বাট তখন নাউন, ম্যান এন্ড উইমেন। সো অ্যাডজেক্টিভের আগেও বসতে পারে, অ্যাডভার্বের আগেও বসতে পারে, দুইটা অ্যাডভার্বকেও বোথ দিয়ে যুক্ত করা যায়, মাঝখানে অ্যান, দুইটা অ্যাডজেক্টিভকেও যুক্ত করা যায়, দুইটা সাবজেক্টকেও যুক্ত করা যায়, দুইটা অবজেক্টকেও যুক্ত করা যায়, দ্যাট মিন্স দুইটা নাউনকে যুক্ত করা যায়। সো দ্যাটস দি এন্ড। You want to take picture? Here you go. এটা হচ্ছে প্রশ্ন, বেশ কিছু তথ্য, স্কেচ, একটা নরমাল স্কেচ, আপনার নিজস্ব স্কেচ থাকতে পারে, বাট মূল অংশ তিনটা কালার খেয়াল করবো, ইন্ট্রোডাকশন, বডি আর কনক্লুশন। বডি আপনি যেভাবে যত পারেন লিখবেন, কেন ডিসএগ্রি করি, আনরিয়ালিস্টিক অ্যান্ড আনফেয়ার, ব্যাস ওকে। অতিরিক্ত অনেক তথ্য ছিল, ডান।